আসসালামু আলাইকুম, আমি আনোয়ার স্যার আর্গো একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথা বলবো। অ্যাটমিক স্ট্রাকচার যেটা কিনা কেমিস্ট্রির সবচেয়ে ভাইটাল একটা পার্ট, অর্থাৎ কেমিস্ট্রি শুরু হয়েছে এই অ্যাটমিক স্ট্রাকচারের মাধ্যমে। অর্থাৎ আমরা যখন কোনো একটা পদার্থের কী দিয়ে গঠিত সেটা যখন আমরা বের করতে আগ্রহী হই, তখনই কিন্তু আমরা অ্যাটমের সাথে পরিচিত হই। তো এই অ্যাটমিক স্ট্রাকচারটা নিয়ে এখন পর্যন্ত অনেক গবেষণা চলবে। তো তবুও আমরা আস্তে আস্তে সেই অ্যাটমিক স্ট্রাকচারের দিকে যাচ্ছি, যে ওই অ্যাটমিক স্ট্রাকচারটা বুঝতে পারার চেষ্টা করছি। তো এই অ্যাটমিক স্ট্রাকচার, এই অ্যাটম জিনিসটা কি, অ্যাটম নামটা কোত্থেকে আসছে? এই অ্যাটম নামটা আসছে গ্রিক দার্শনিক অর্থাৎ গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাসের কাছ থেকে। অর্থাৎ উনি মোটামুটি বিসি 500, অ্যারাউন্ড 500, আমার যথেষ্ট মনে নেই, অ্যারাউন্ড 500-এর দিকে বলেছিল যে কোনো একটা ম্যাটারকে বা পরমাণুকে, তখন তো পরমাণু ছিলই না, তো কোনো একটা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেই পর্যায়ে গেলে ওই পদার্থটা আর ভাঙা সম্ভব না, সবচেয়ে ক্ষুদ্রতম কণায় সে পরিণত হয়, অর্থাৎ সেটাকে আর ভাঙা যায় না। তো যখন এই পর্যায়ে চলে আসে তখন সেই জিনিসটাকে ডেমোক্রিটাস নাম দেয় অ্যাটম। অ্যাটম কেন নাম দেয়? অ্যাটম, এই অ্যাটম নামের পেছনে কারণটা কি? কারণ এই অ্যাটমের যে টম, এই টম মানে বিভাজ্য, অর্থাৎ ইংলিশে যদি আমি বলি তাহলে ডিভাইডেবল, ডিভিজিবল বা ডিভাইডেবল, যেটাই বলো। তো এখন এটাকে অর্থাৎ ডিভাইড করা যায়। আর এ মানে কখন, এ মানে কি? এ মানে না, অর্থাৎ না, কিংবা আমরা বাংলায় যেরকম অ ইউজ করি সেই অটাকে বলা হয় এ। তাহলে অ্যাটম মানে আসতেছে অবিভাজ্য। অ্যাটম মানে আসতেছে অবিভাজ্য, যেটাকে আর ভাঙা যায় না। কিন্তু এই কথাটাকে তখনকার সময়ের সবচেয়ে ফেমাস দার্শনিক যার নাম কিনা আমরা সবাই জানি, অ্যারিস্টটল এবং প্লুটো, বা অনেকে প্লেটো বলে। তো এদের কারণে এরা বলছিল যে পদার্থকে অসংখ্যভাবে ভাঙা যায়, অসীম পর্যন্ত ভাঙা যায়, কখনোই এটাকে এমন কোনো পর্যায়ে নিয়ে যাওয়া যায় না যেখানে আর সেটাকে ভাঙা পসিবল না। অর্থাৎ অ্যারিস্টটল, প্লুটো বলছিল যে আর যত ইচ্ছা আমরা ভাঙতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ডেমোক্রিটাস বলছিল যে না, ভাঙা যায় না, এটা অ্যাটম আছে। তো এইভাবে এই অ্যাটমের ধারণাটা ধামাচাপা পড়ে যায়। তো ধামাচাপা পড়ে যাওয়ার ফলে এরপর আসে জন ডাল্টন। এই জন ডাল্টন কখন? 1803 সালে বলে যে না, অ্যাটম বলে অবশ্যই কিছু একটা আছে। অর্থাৎ জন ডাল্টন তখন এই অ্যাটমের সূচনা করে, অ্যাটমিক বিদ্যার সূচনা করে, যে অ্যাটম বলে কিছু আছে। তা সে অনেকগুলো থিওরি দেয়, যে হয় এলিমেন্টাল অ্যাটম আছে, কিছু এলিমেন্টাল অ্যাটম আছে, কিছু মলিকুলার অ্যাটম আছে। অর্থাৎ এলিমেন্টেরও কিছু অ্যাটম হয়, মলিকুলারও কিছু অ্যাটম হয়। এরকম একটা থিওরি দিয়ে বলা হয়েছিল প্রত্যেকটা পদার্থের সর্বনিম্ন ক্ষুদ্রতম কণা অ্যাটম, সেটা সব পদার্থের জন্যই বিদ্যমান। তো অর্থাৎ সেই 500 খ্রিস্টপূর্ব থেকে 1803 পর্যন্ত মানুষ জানতো যে অ্যাটম বলে কিছু নেই।
তারপর এখান থেকেই শুরু হয় হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের নিয়ে গবেষণার উৎপত্তি। তো এই অ্যাটমটা দেখতে কীরকম, এই অ্যাটমটা অ্যাকচুয়ালি কীরকম, অ্যাটমটার মধ্যে অনেক কিছু আছে। মানে আমরা সবার মধ্যে, আমাদের সবার ভেতরে হচ্ছে অ্যাটম আছে, অর্থাৎ আমরা সবাই অ্যাটম দিয়ে গঠিত, অ্যাটমের ভেতরে মলিকুল দিয়ে গঠিত, মলিকুল একটার পর একটা এরকম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মলিকুল নিয়ে হচ্ছে একটা স্ট্রাকচার ফর্ম হয়। তো সেক্ষেত্রে এই যে অ্যাটমগুলো আছে, এই অ্যাটমগুলো দেখতে কীরকম, এই অ্যাটমগুলোর মধ্যে কি আছে সেটা নিয়ে গবেষণা করে জানা গেল যে এই অ্যাটমকে আবার যদি আমি ভাঙি, অর্থাৎ সেই ভাঙলে আমার পাওয়া যায় হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অর্থাৎ এটাকে বলা হয় ই দিয়ে প্রকাশ করা হয়, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ অ্যাটমকেও, তাহলে কি অ্যাটমকে আর অবিভাজ্য থাকলো না, কিন্তু অ্যাটমকে আমি ভাঙলে যে কণাগুলো পাচ্ছি এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল কণা বা হচ্ছে মৌলিক কণা, ফান্ডামেন্টাল পার্টিকেল। তো এই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো হচ্ছে অ্যাটমের ভেতরে থাকে। যদিও অ্যাটমকে আমরা ভাঙতে পারছি, তারপরেও অ্যাটম ছিল হচ্ছে আমার একটা এলিমেন্টের, একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম বৈশিষ্ট্য ধারণকারী কণা। অর্থাৎ আমি যদি হাইড্রোজেন বলি, হাইড্রোজেনের হচ্ছে একটা অ্যাটম সম্ভব, হাইড্রোজেনের অ্যাটম আছে, অর্থাৎ অ্যাটমে আমি যদি যাই সেটা হাইড্রোজেনই থাকবে। হাইড্রোজেনের মলিকুলও আছে, সেটা হচ্ছে H2। আমরা সিম্বল নিয়ে একটা ক্লাস করেছিলাম, সেই সিম্বলের ক্লাসে, সিম্বল ফর্মুলার ক্লাসে আমরা জানছি যে এখানে হাইড্রোজেনের অ্যাটমও হয়, মলিকুলও হয়। অ্যাটম হচ্ছে আমাদের হচ্ছে অ্যাটমের সিম্বল হচ্ছে H, আর মলিকুলের সিম্বল হচ্ছে H2। সেই H2তে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অ্যাটম আছে, তো এটাকে বলা হয় মলিকুল। তাহলে মলিকুলের ক্ষেত্রেও মলিকুল কি ছিল, মলিকুলও হচ্ছে একটা সাবস্টেন্সের সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম পার্টিকেল। তো এই মলিকুলগুলো কি হয়, মলিকুলগুলোকে ভাঙলে আমরা অ্যাটম পাই, সেই অ্যাটমগুলো কি আমার সাবস্টেন্স থেকে যায়। অর্থাৎ হাইড্রোজেনের মলিকুলকে আমি যদি ভাঙি তাহলে আমি হাইড্রোজেনের অ্যাটমই পাবো, অর্থাৎ ওইটা হাইড্রোজেনই থাকবে, সেটা অন্য কোনো কিছুতে ফর্ম হয়ে যাবে না। কিন্তু সেই অ্যাটমকে ভাঙার পরে যখন আমরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে আসব, তখন এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে চলে গেলে তখন হাইড্রোজেন আর হাইড্রোজেন থাকে না। আমরা যখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আলাদা করে ফেলবো তখন এটা হাইড্রোজেন আর হাইড্রোজেন থাকবে না, তখন ফান্ডামেন্টাল পার্টিকেলে কনভার্ট হয়ে যাবে। তো সেজন্য আমাদের হচ্ছে অ্যাটমকে বলা হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম ইউনিট, মিনিমাল ইউনিট, দ্য মোস্ট মিনিমাল ইউনিট। তো এইটা থেকে আমরা ভাঙতে পারছি, কিন্তু ওই পদার্থটা আর থাকছে না। একইভাবে আমরা যদি কম্পাউন্ডের ক্ষেত্রে চিন্তা করি, কম্পাউন্ড কোনগুলো, যেগুলোর মধ্যে হচ্ছে 2 বা ততোধিক এলিমেন্ট থাকে, অর্থাৎ 2 এর বেশি এলিমেন্ট থাকে, সেই কম্পাউন্ডগুলোকে যখন আমি চিন্তা করি তখন এই কম্পাউন্ডগুলো হচ্ছে কি ওয়াটার। এই কম্পাউন্ডের যে ওয়াটার, এই ওয়াটারের ক্ষেত্রে আমি যদি এটা হচ্ছে, তাহলে কি হবে, এটা হচ্ছে মলিকুল। কিন্তু এটাকে যদি আমি ভাঙি তাহলে আমার আসতেছে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। তো এই হাইড্রোজেন এবং অক্সিজেন এরা কিন্তু প্রত্যেকে অ্যাটম। সো আমার হাইড্রোজেন, অক্সিজেন এরা প্রত্যেকে আবার অ্যাটম হচ্ছে, কিন্তু H2O এটা কিন্তু মলিকুল হচ্ছে। সো একটা কম্পাউন্ডের মিনিমাম রিকোয়ারমেন্ট, অর্থাৎ কম্পাউন্ডের মিনিমাম পার্টিকেল হচ্ছে মলিকুল। কম্পাউন্ডের মিনিমাম পার্টিকেল হচ্ছে মলিকুল, কিন্তু কম্পাউন্ডের মিনিমাম পার্টিকেলকে আমরা যখন ভাঙি তখন সেটা হয়ে যায় চলে আসে অ্যাটম। সেই অ্যাটমগুলো হচ্ছে আবার কি বলে, অ্যাটমগুলো হচ্ছে একটা এলিমেন্টের মিনিমাম পার্টিকেল। তো এলিমেন্টের মলিকুলও সম্ভব, আবার অ্যাটমও সম্ভব, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে শুধুমাত্র মলিকুলই সম্ভব, অ্যাটম কিন্তু সম্ভব না।
সো আমরা হচ্ছে কিন্তু এই যে অ্যাটমে চলে গেল, মলিকুল থেকে অ্যাটমে চলে গেল, তখন সেটা আর পানি থাকছে না, কিন্তু আমার কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন থাকছে। কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের পরে এরপরে যদি আমি ভেঙে ফেলি তাহলে অক্সিজেন আর অক্সিজেন থাকবে না, হাইড্রোজেন আর হাইড্রোজেন থাকবে না। তো এটা গেল হচ্ছে অ্যাটমের কথা, অ্যাটম মলিকুল, এটা মাঝখান দিয়ে বলে ফেললাম। তো এই অ্যাটম মলিকুলের পরে আমরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে যেহেতু কথা বলবো, সো অ্যাটমের মধ্যে কি আছে, অ্যাটমটা কীরকমভাবে আছে সেটা নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে। তো এই অ্যাটমের মধ্যে কি আছে সেটা কিন্তু বের করা হয়েছে তোমার ইলেকট্রন, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, এটা অনেক বিজ্ঞানী বের করেছে যে অ্যাটম আসলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। এখন এটার ক্ষেত্রে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এদের মধ্যে আবার ইলেকট্রিক চার্জ আছে, ইলেকট্রিক চার্জ আছে। এখন ইলেকট্রিক চার্জ কি, যে হ্যাঁ আমরা যদি রিলেটিভ ইলেকট্রিক চার্জ ধরি তাহলে প্রোটনের ইলেকট্রিক চার্জকে ধরা হয় +1, ইলেকট্রনের ইলেকট্রিক চার্জকে এই প্রোটনের সাপেক্ষে ধরা হয় -1, এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ তার কোনো ইলেকট্রিক চার্জ নাই। তাদের মেইন চার্জ কিন্তু +1 -1 না, তাদের মেইন চার্জ হচ্ছে অন্যরকম। তো এখানে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা অ্যাটমের মধ্যে কিভাবে আছে সেটা নিয়ে আলোচনা করলেই কিন্তু আমরা বুঝতে পারবো, মানে সেটা নিয়ে আলোচনাই হচ্ছে কি অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমটা কিভাবে গঠিত হচ্ছে। তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা তিনজন মিলে তিনটা পার্টিকেল মিলে একটা অ্যাটম ফর্ম করছে। তো এইটা কিভাবে আছে এটা নিয়ে অনেকগুলো বিজ্ঞানী অনেক কথা বলেছেন, এর মধ্যে যে থমসন আছে, রাদারফোর্ড আছে, বোর আছে, সমারফিল্ড আছে, এরকম অনেক বিজ্ঞানী আছে যারা হচ্ছে এদের নিয়ে গবেষণা করে আসছে যে আসলে অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো আর প্রোটনগুলো, নিউট্রনগুলো কিভাবে আছে। তো ফার্স্ট অফ অল যে থমসন, যে কিনা ইলেকট্রন আবিষ্কার করেছিল যে, তো সে ইনভেন্টর বললে ভুল হবে, এখানে ডিসকভারার বলা যায়। তো সে যেটা বলেছিল সেটা আসলে একটা রাফ অ্যাটমিক স্ট্রাকচারের একটা রাফ কথা বলেছিল, যেটা তোমাদের বইয়ে নাই। তো সেটাকে আমরা বলি হচ্ছে থমসন পুডিং মডেল, অর্থাৎ তারা হচ্ছে উনি বলেছিল যে একটা পুডিংয়ের মধ্যে যেভাবে কিসমিস ছড়িয়ে ছিটিয়ে থাকে সেরকম একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং পুডিংটা হচ্ছে প্রোটন। তো থমসন এভাবে ব্যাখ্যা করেছিল, যেটা কিনা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়, যার কারণে ওই থমসন মডেলটা আসলে কেউ পড়ায় না। তো এখন থমসন মডেলটা যদি না থাকে সেক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল আছে হচ্ছে রাদারফোর্ড। তো রাদারফোর্ড কবে এইটা নিয়ে গবেষণা করে যে অ্যাটমটা কিভাবে গঠিত, সেটা হচ্ছে 1911 সালে বা 1911। এখন খেয়াল করো, ওখানে জন ডাল্টন অ্যাটম আবিষ্কার করেছিল 1803 সালে, আর রাদারফোর্ড কিন্তু 1911 সালে। তার মানে হচ্ছে প্রায় 100 বছর পরে রাদারফোর্ড তার স্ট্রাকচার নিয়ে কথা বলতে আসছে। অর্থাৎ হচ্ছে জন ডাল্টন বলেছিল শুধুমাত্র অ্যাটম বলে কিছু একটা আছে, সেই অ্যাটমের মধ্যে কি আছে সেটা কিন্তু উনি বলে নাই, কিন্তু রাদারফোর্ড বলছে কি যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, কিন্তু সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে আছে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলো। তো রাদারফোর্ড যেটা করেছিল সেটা হচ্ছে একটা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করেছিল, যেটা কিনা আমরা পড়বো নেক্সটে। তো এই আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টটা রাফলি যদি আমি বলি তাহলে হচ্ছে একটা গোল্ডের শিট নিয়েছে, তো গোল্ডের শিট থেকে তখন আলফা পার্টিকেল ছোড়া হয়েছে গোল্ডের শিটের মধ্যে। তো তখন এইখানে একটা ফটো ইলেকট্রিক প্লেট রাখা হয়েছে, সেই প্লেটে দেখা যায় যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেলগুলোই কি হয়েছে,
যেদিক থেকে আসছিল সেদিকেই চলে গেছে, অর্থাৎ মাঝখানে কোনো ধরনের বাধা পায় নাই। তো আমাদের আগে জানতে হবে আলফা পার্টিকেলটা কি। আলফা পার্টিকেলটা অ্যাকচুয়ালি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম থেকে আমি যদি দুইটা ইলেকট্রন নিয়ে নিই তাহলে আমার তৈরি হয় হচ্ছে আলফা পার্টিকেল। সো এই আলফা পার্টিকেল যখন আমার হচ্ছে পাস করা হয় তখন দেখা যায় যে কোনো ধরনের ধাক্কা সে লাগায় নেই, যার কারণে আমরা দেখতে পাই যে এখানে বুঝতে পারি যে আসলে একটা গোল্ডের কিন্তু অনেক প্রোটন আছে, অনেক ইলেকট্রন আছে, কিন্তু এখানে কোনো ধাক্কা লাগে নেই বলে তো ম্যাক্সিমাম অংশ হচ্ছে ফাঁকা। অংশ হচ্ছে ফাঁকা। কিছু আলফা পার্টিকেল দেখা যায় যে ডিফ্লেক্টেড হয়ে একটু বেঁকে গেছে, কিন্তু অতটা বেশি বাঁকে নাই। তো আলফা পার্টিকেল যেহেতু পজিটিভ চার্জ, তো সে যেহেতু বেঁকে গেছে, সো এইটাকে বাঁকানোর সামর্থ্য আছে নেগেটিভ চার্জের। অর্থাৎ যদি পজিটিভ চার্জ হতো তাহলে আমরা জানি পজিটিভ রিপালশন করে, নেগেটিভ রিপালশন করে, বাট পজিটিভ অ্যাট্রাকশন করে। তো যেহেতু আমার এটা বেঁকে গেছে, তার মানে কেউ একজন টান দিয়েছিল যার কারণে এটা বেঁকে গেছে, সো এটা হচ্ছে রিপালশন করছে, ঠিক আছে। তো এই যে অ্যাট্রাকশন করছে। সো এখানে বোঝা গেল যে কেউ একজন অ্যাট্রাক্ট করেছিল আলফা পার্টিকেলকে, কিন্তু সেই আলফা পার্টিকেলকে ধরে রাখতে পারেনি, তার মানে তার মাস অর্থাৎ তার ভর খুবই কম। এখন সেই আলফা পার্টিকেলটা যখন হচ্ছে পাস করে গেল, তো সেখান থেকে আমরা জানতে পারি যে সেখানে কিছু জায়গায় একটা নেগেটিভ পার্টিকেল বলে কিছু একটা আছে, যা কিনা আলফা পার্টিকেলকে যেতে বাধা দেয়। আবার পরবর্তীতে কিছু পার্টিকেল দেখা যায় এরকম, সে হচ্ছে ধাক্কা খেয়ে চলে আসছে। অর্থাৎ ধাক্কা খেয়ে যদি চলে আসে, সো এটাকে কি বলবো আমরা, ধাক্কা খেয়ে চলে আসবে তখনই যখন হচ্ছে একটা বিশাল বড় পজিটিভ চার্জ থাকবে, আরেকটা পজিটিভ চার্জ যখন অ্যাটাক করতে যাবে তখনই কি রিপালশন করে তাকে ফিরিয়ে দিবে। সো যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকেল হচ্ছে ফিরে আসতেছে, তার মানে সেখানে অবশ্যই পজিটিভ চার্জ ছিল। এখন হ্যাঁ বলতে পারো যে কেন পজিটিভ চার্জ, কেন নিউট্রালও তো থাকতে পারতো। নিউট্রাল যদি থাকতো তাহলে কিন্তু আমার হচ্ছে পজিটিভ চার্জটা কিন্তু রেখে দিত, অর্থাৎ নিউট্রাল সবাইকে অ্যাট্রাক্ট করে। নিউট্রাল কিন্তু পজিটিভ বলো কিংবা নেগেটিভ বলো সবাইকে কিন্তু অ্যাট্রাক্ট করবে। সো মাঝখানে যদি নিউট্রাল পয়েন্ট থাকতো তাহলে কিন্তু এটা ফিরে আসতো না, এটা কিন্তু ওইখানে থেকে যেত। আচ্ছা, এখন যেহেতু আমরা দেখতে পেলাম যে অনেক বিশাল অংশ বরাবর খালি সোজা চলে গেছে, তার মানে পরমাণুর ম্যাক্সিমাম অংশ হচ্ছে ফাঁকা। তারপর দেখা গেল যে কিছু অংশ বেঁকে গেছে, তার মানে কি তার পরমাণুর চারপাশে কিছু সংখ্যক জায়গায় ইলেকট্রনগুলো আছে। আর অনেকগুলোর মধ্যে একটা, প্রায় 20,000-এর মধ্যে একটা পার্টিকেল হচ্ছে এরকম যে কিনা ফিরে আসছে। সো যদি সে ফিরে আসে, সো সেখান থেকে আমরা বলতে পারি যে এখানে হিউজ পরিমাণ একটা ধাক্কা সে খেয়েছে, অর্থাৎ সে একটা পজিটিভ ধাক্কা সে পেয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে রাদারফোর্ড বলেছিল যে একটা অ্যাটমের সমস্ত ভর, সমস্ত মাস হচ্ছে তার কেন্দ্রে, তার সেন্টারে পুঞ্জীভূত অবস্থায় থাকে, অর্থাৎ সেন্টিফাইড হয়ে থাকে, সেন্টারে জমা হয়ে থাকে, কেন্দ্রে জমা হয়ে থাকে। আর চারপাশে হচ্ছে ম্যাক্সিমাম অংশ খালি থাকে এবং ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেই ইলেকট্রনগুলো কিভাবে ছড়ায় থাকে সেটা ব্যাখ্যা করার জন্য উনি বলেছিল যে ইলেকট্রনগুলো আসলে সৌর মডেলের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকে। যে কিভাবে, যদি আমার পজিটিভ হয় এখানে এরকম সেন্টারে, তাহলে এই সেন্টারের নাম প্রথম দিয়েছিল রাদারফোর্ড, সেটার নাম দিয়েছিল নিউক্লিয়াস। আচ্ছা, তারপরে এটার চারপাশে বিভিন্ন দিকে সৌরজগতে যেভাবে প্ল্যানেটগুলো তার সেন্টারকে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেইভাবে ইলেকট্রনগুলো এখানে কেন্দ্র করে ঘুরতেছে। তো
তো এটা বলতে চাইছিল হচ্ছে রাদারফোর্ড। তো এইটাকে রাদারফোর্ড বলা হয়, রাদারফোর্ড বলে যে প্ল্যানেটারি মডেল, অর্থাৎ সোলার মডেল, পরমাণু অ্যাটমের সোলার মডেল। আচ্ছা, সে যে বলল যে খুবই সংকীর্ণ জায়গায়, অর্থাৎ খুবই ছোট জায়গায় আমার হচ্ছে নিউক্লিয়াসটা থাকে এবং তার চারপাশে বড় ধরনের এরিয়া নিয়ে ইলেকট্রন থাকে। এটা নিয়ে কোনো আইডিয়া আছে যে কত বড় হতে পারে? সেটা যদি আমি বলি, তুমি যে রুমটার মধ্যে আছো এখন, সেই রুমটা যদি তোমার নিউক্লিয়াস হয় তাহলে পুরো পৃথিবীটাই কিন্তু তোমার অ্যাটম হতে পারে। অর্থাৎ তোমার অ্যাটমের তুলনায় নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের রেডিয়াস এতই কম যে একটা রুমের সাথে যদি আমি পৃথিবীকে তুলনা করি তাহলে ওই নিউক্লিয়াসের সাথে অ্যাটমের রেডিয়াসটা তুলনা করা হবে, এরকম প্রায় কাছাকাছি। সো আমরা বুঝতে পারছি যে এই এত বড় জায়গার মধ্যে, ওই ক্ষুদ্র জায়গাটার মধ্যে আমার প্রোটনগুলো সঞ্চিত আছে, আর তার চারপাশের বাইরে দেখা যায় যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। কার কথা মতো? রাদারফোর্ড বলছে যে সেখানে সৌর প্যানেলের মতন ঘুরে বেড়াচ্ছে, যেটা কিনা পরবর্তীতে ম্যাক্সওয়েল ভুল প্রমাণ করে। সেই ম্যাক্সওয়েল কিভাবে ভুল প্রমাণ করে সেটাও আমরা ডিটেলস অন্য একটা ক্লাসে জানতে পারবো। তো সেক্ষেত্রে এই যে আমার প্রশ্ন হচ্ছে, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এত বড় জায়গায় ছোট ছোট ইলেকট্রন আসছে, কিন্তু এত কম জায়গায় প্রোটন কিভাবে, এতগুলো প্রোটন একসাথে কেন্দ্রীভূত অবস্থায় থাকে, অর্থাৎ পুঞ্জীভূত অবস্থায় থাকে? সেক্ষেত্রে কিন্তু কথা আসে যে আমরা ইলেকট্রন প্রোটন নিয়ে কথা বলছি, আমরা কিন্তু নিউট্রন নিয়ে কথা বলি নাই। অর্থাৎ কোন একটা অ্যাটমের মধ্যে নিউট্রন কেন আসে? সেই নিউট্রন আসে হচ্ছে যদি আমার নিউক্লিয়াসে প্রোটন একের চেয়ে অধিক হয়, তখন দেখা যায় যে তাদের মধ্যবর্তী সমঝোতা করার জন্য, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে রিপালশন হওয়ার কথা সেটাকে দূরীভূত করার জন্য নিউট্রন এসে তাদের মাঝখানে এসে বসে। অর্থাৎ এই নিউট্রন হচ্ছে প্রোটনগুলো, নিউক্লিয়াসের প্রোটনগুলোকে সামাল দেওয়ার জন্য নিউট্রন আসে। আচ্ছা, তো এই যে রাদারফোর্ড বলে গেল যে সৌর মডেল, সেটা তো ভুল প্রমাণ করলো ম্যাক্সওয়েল। কিভাবে ভুল প্রমাণ করলো? সেটা হচ্ছে যদি কোনো একটা চার্জ যে কে কেন্দ্র করে যদি আমার কোনো একটা নেগেটিভ চার্জ ঘোরে, তাহলে সেই নেগেটিভ চার্জটাকে পজিটিভ চার্জ সবসময় কি করবে? আকর্ষণ করবে। তো যদি আকর্ষণ করতে থাকে, সে যে ঘুরছে সেই ঘুরোটা পুরোপুরি বৃত্তাকার পথে না হয়ে সেটা হচ্ছে একটা কয়েলের মতন একেবারে তোমার সেন্টারে গিয়ে পড়বে। অর্থাৎ ইলেকট্রনগুলো ঘুরে 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 সেন্টারে গিয়ে পড়ার কথা, অর্থাৎ যেটা কিনা ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে হয়। সেটা হচ্ছে সেটাই কি করে, মেইনলি রাদারফোর্ডের স্ট্রাকচারটাকে ভুল প্রমাণ করে দেয়। যদিও আরও অনেকগুলো কারণ আছে রাদারফোর্ডের ভুল প্রমাণ করার জন্য। তো তখন আসে কে? তখন আসে হচ্ছে বোর। এই বোর হচ্ছে রাদারফোর্ডের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো সে বলল যে রাদারফোর্ডেরটা ভুল প্রমাণ হয়ে গেছে, কেন হয়েছে সেটা মেনে নিতে পারে নাই। সে কি করলো? সে হচ্ছে 1913 সালে, অর্থাৎ রাদারফোর্ড করেছিল 1911, সে 1913 সালে বলল ইলেকট্রনগুলো পড়বে না, সেন্টারে গিয়ে পড়বে না, ইলেকট্রনগুলো ওখানেই থাকবে। ঠিক আছে? সো এইভাবে একজনের পর একজন তত্ত্ব দিয়ে গেল যে কোনটা আসলে অ্যাটমিক স্ট্রাকচার, সেটা কিন্তু আমাদের মানে অ্যাজাম্পশনের মাধ্যমেই, কিছুটা ক্যালকুলেশনের মাধ্যমে, অনেকটুকু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অ্যাজিউম করতে পারছি, কিন্তু পুরোপুরি শিওর হতে কিন্তু এখনও পারা যায় নাই। কিন্তু তারপরেও মোটামুটি বলা যায় যে বোর থেকেই আমরা হচ্ছে মোটামুটি জানতে পারি যে আসলে অ্যাটমগুলো কিভাবে আছে। তো ওই বোর কি বলছে? বোর বলল যে মাঝখানে হচ্ছে প্রোটন থাকবে আর চারপাশে হচ্ছে ইলেকট্রন থাকবে, এখন আরও ইলেকট্রন থাকবে। তো এই ইলেকট্রনগুলো এনার্জি
রিলিজ করবে না। অর্থাৎ ম্যাক্সওয়েল যে বলছিল যে এনার্জি রিলিজ করে মাঝখানে এসে পড়ে যাবে, সেই এনার্জি রিলিজটা করবে না। সে কি করবে? সে এখানেই থাকবে। যদি সে এনার্জি অ্যাবজর্ব করতে হয়, সে একসাথে অনেকগুলো এনার্জি অ্যাবজর্ব করে সে উপরে চলে যাবে, অথবা একসাথে অনেকগুলো এনার্জি রিলিজ করে এখানে চলে আসবে। কখনোই সে এনার্জি রিলিজ করতেই থাকবে না, কখনোই সে এনার্জি গ্রহণ করতেই থাকবে না। অর্থাৎ এই জায়গাগুলোকে বলা হয় পারমিটেড অরবিটাল। সো এই পারমিটেড অরবিটালের তথ্য নিয়ে আসছে বোর। আমরা কিন্তু পুরোপুরি অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথা বলছি না, আমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি আসলে অ্যাটমটা কীরকম দেখতে হয়। তো অ্যাটমটা এক্ষেত্রে রাদারফোর্ডেরটা আলাদা করে ক্লাস নিতে হবে, বোরেরটাও আলাদা করে ক্লাস নিতে হবে, এটা আমরা নিব, একটার পর একটা আসবে। তো আমরা মোটামুটি একটা অ্যাটমিক স্ট্রাকচারের একটা উপরে ধারণার জন্য আমরা আজকে কথা বলছি। তো সেক্ষেত্রে বোর কি বললো? বোর বলতেছে যে এই ইলেকট্রনগুলো একসাথে এনার্জি রিলিজ করবে না, ওই ইলেকট্রনগুলো একসাথে এনার্জি গেইন করবে না। তো যদি এটা না করে সেক্ষেত্রে এটা কিভাবে থাকবে? সেটা তো বললেই হলো না করবে। সেটা কিভাবে থাকবে? এদেরকে এটা তো টানছে, এটা কি টানছে? এটা তো টানছে প্রোটন আর ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। সো পজিটিভ তো নেগেটিভকে টানবেই। সো সে এখানে কিভাবে এনার্জি গেইন না করে থাকবে? তো সেক্ষেত্রে বলা হয় যে ইলেকট্রনটা এমনভাবে ঘূর্ণায়মান আছে, অর্থাৎ তার বাহিরের দিকে একটা ফোর্স আছে, যেই ফোর্সটা তাদের এই ভেতরের দিকের যে ফোর্সটা, এই ফোর্সটাকে নিউট্রাল করে ফেলে। অর্থাৎ তারা সমানভাবে বিরাজ করে। অর্থাৎ তাদের একটা ভেলোসিটি বা বেগ থাকতে হয়, যে বেগে তারা ঘুরলে তাদের এই ভেতরের দিকে যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা আর থাকে না। তো এটা কিভাবে হয় সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো, পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র জেনে নিলাম যে বোর আসলে কি বললো। বোর পারমিটেড অরবিটালের কথা বললো। তো এই পারমিটেড অরবিটাল থেকে আমরা আসলে জানতে পারলাম যে আসলে অ্যাটমিক অরবিটাল কিভাবে আসে। তো বোরের পরে এই বোরেরটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড ধরা হয়, তবে বোরের মধ্যে কিছু কিছু সমস্যা ছিল। এই সমস্যাগুলো পরবর্তীতে বোর্ডটাকেই আমরা মডিফাই করে আস্তে আস্তে পড়ছি। কিন্তু আসলে ভিত্তি যদি বলি, অ্যাটমিক স্ট্রাকচারের ভিত্তি যদি দাঁড় করিয়ে যায়, সেটা রাদারফোর্ড গেছে, এবং রাদারফোর্ডের পরে বোর অ্যাটমিক স্ট্রাকচারের ভিত্তিটা নিয়ে আসছে। তো আজকের মতো অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আজকের আলোচনা শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা পুরোপুরি দেখার জন্য। আর সবাই চ্যানেল আর্গো একাডেমিক কেয়ারের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী ক্লাসের জন্য বেল বাটনটি চেপে রাখবেন। ধন্যবাদ সবাইকে।